Hello everyone. So today we are going to start with a new chapter, chemical equilibrium. Chemical equilibrium চ্যাপ্টারটা মানে ইকুইলিব্রিয়াম অ্যাজ আ হোল চ্যাপ্টারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যদি আমরা বায়োলজিক্যাল বা এনভায়রনমেন্টাল প্রসেসের রেসপেক্টে বলি তাহলে দিস চ্যাপ্টার ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারের ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে দুটো পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে কেমিক্যাল আর একটা হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম। আজকে আমরা আয়নিক এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা না করে শুধুমাত্র কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা আজকে আমরা স্টার্ট করতে চলেছি। আচ্ছা, দেখো, ইকুইলিব্রিয়াম কথাটার মানে কি? দু রকম ইকুইলিব্রিয়াম হয়তো বুঝলাম, ফিজিক্যাল এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। বেসিক্যালি ইকুইলিব্রিয়াম ইজ defined as a process or a state in which the properties like বিভিন্ন properties like temperature, pressure, concentration এগুলোর কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, উইথ টাইম এগুলোর কোনো চেঞ্জ হয় না। তাহলে হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম? Equilibrium is a state of a process in which properties like temperature, pressure, concentration of the system doesn't change with time. ঠিক আছে? ইকুইলিব্রিয়াম দু রকমের হয়, যেটা আমরা একটু আগে শুনলাম যে ইকুইলিব্রিয়াম আইদার হতে পারে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অথবা হতে পারে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম। ওকে, ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামের কয়েকটা এক্সাম্পল যদি আমরা করি, যেমন ধরো লিকুইড, এটা ছোটবেলা থেকে পড়েছো তোমরা, ম্যাটারে স্টেটস অফ ম্যাটারে চেঞ্জ হয়, যেটা উইথ চেঞ্জ ইন টেম্পারেচার আর চেঞ্জ ইন তোমার হিট এনার্জি। ওকে, লিকুইড টু ভেপার ইকুইলিব্রিয়াম হতে পারে। লিকুইড টু ভেপার কনভার্সন কি করে হয়? বাই দ্য প্রসেস অফ বয়লিং, হ্যাঁ, সেখানে লিকুইড টু ভেপার ইকুইলিব্রিয়ামের মধ্যে কি হয় বলো? ধরো তুমি ওয়াটার নিয়ে নিলে, এটা লিকুইড ফেজ থেকে তুমি টেম্পারেচার দিচ্ছ, ইট ইজ গেটিং কনভার্টেড ইনটু গ্যাসিয়াস স্টেট। ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম্পল অফ তোমার লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম। এছাড়া আর কি কি ইকুইলিব্রিয়াম হতে পারে? যেমন ধরো সলিড থেকে লিকুইড ইকুইলিব্রিয়াম। এই প্রসেসটাকে কি বলা হয় এটাও জানো, এটাকে মেল্টিং বলা হয়। আচ্ছা, নেক্সট কি পসিবল? সলিড থেকে ভেপার ইকুইলিব্রিয়ামে থাকতে পারে, এই প্রসেসটাকে বলা হয় সাবলিমেশন। আচ্ছা, এই যে মাঝখানে সাইনটা আমরা ইউজ করছি, ইউ আর ওয়েল অ্যাকাস্টমড উইথ দিস সাইন, এটাকে বলা হয় রিভার্সিবল সাইন। এই সাইনটা কেন দেওয়া হচ্ছে? মানে সলিড থেকে লিকুইডে যতটা চেঞ্জ হচ্ছে এটাকে ফরওয়ার্ড রিয়াকশন বলে। ফরওয়ার্ড রিয়াকশন বলে, আর এফ লিখলাম। হ্যাঁ, আর এটাকে ব্যাকওয়ার্ড রিয়াকশন বলে। সলিড থেকে লিকুইড যতটা হচ্ছে, লিকুইড থেকেও সলিড ততটা হচ্ছে। হ্যাঁ, সলিড থেকে যদি 10টা মলিকিউল লিকুইডে যায়, লিকুইড থেকেও 10টা মলিকিউল সলিড ফর্মেশন হচ্ছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট। ওকে, আচ্ছা, এবার আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল নিই, ধরো লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম নিলাম। লিকুইড ভেপার ইকুইলিব্রিয়ামের এক্সাম্পলটা যদি আমরা কনসিডার করি, ধরো H2O লিকুইড স্টেট থেকে H2O গ্যাসিয়াস স্টেটে কনভার্ট করছে। ঠিক আছে, ইনিশিয়ালি কি হবে? ইনিশিয়ালি যখন তুমি আস্তে আস্তে জলটা একটা কন্টেনারের মধ্যে নিয়েছো, কন্টেনারের মধ্যে নিয়ে, এটা ধরো ক্লোজ কন্টেনার। ওকে, ক্লোজ কন্টেনারে ইউ হ্যাভ স্টার্টেড হিটিং দ্য ওয়াটার,
আস্তে আস্তে কি হচ্ছে, ওয়াটার মলিকিউল গুলো লিকুইড স্টেট থেকে ভেপার স্টেটে যাওয়া শুরু করেছে, রাইট? ইনিশিয়ালি তাহলে কি হবে, H2O টা অনলি লিকুইড ফর্মে প্রেজেন্ট থাকবে, শুধুমাত্র লিকুইড ফর্মে প্রেজেন্ট থাকবে। যত তোমার টাইম বাড়বে তত আস্তে আস্তে কি হবে বলো, H2O টা, লিকুইড ফর্মের H2O-টার অ্যামাউন্টটা আস্তে আস্তে কমতে থাকবে, আর যেই H2O-টা গ্যাসিয়াস ফর্মে কনভার্টেড হয়ে যাচ্ছে তার অ্যামাউন্টটা বাড়তে থাকবে। একটা টাইম পরে এরকম হয়ে যাবে যে যতটা H2O লিকুইড ফর্ম থেকে গ্যাসিয়াস ফর্মে যাচ্ছে, ঠিক ততটা H2O গ্যাসিয়াস ফর্ম থেকে বাই দ্য প্রসেস অফ কন্ডেনসেশন আবার লিকুইড ফর্মে ব্যাক করছে। দিস ইজ হাউ এন ইকুইলিব্রিয়াম ইজ সেট। সেই টাইমটাকে বলবো আমরা ইকুইলিব্রিয়ামের টাইম। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে ইনিশিয়ালি যখন তুমি আস্তে আস্তে হিট করা শুরু করেছো, rate of conversion from liquid to gas is much greater than rate of conversion from gas to liquid, right? কিন্তু ইকুইলিব্রিয়াম স্টেটটা যদি আমরা বলি, অ্যাট ইকুইলিব্রিয়াম স্টেট কি হচ্ছে, ধরো ইকুইলিব্রিয়ামের টাইমটাকে আমরা ধরো 5 সেকেন্ড 10 সেকেন্ড হোয়াট এভার ইট ইজ, দ্য টাইম ইজ সে টাইম টিই, ওকে? সেই সময় ভেপোরাইজেশন is equals to the rate of লিকুইফ্যাকশন। এটা কিন্তু যদি ক্লোজড কন্টেনার না হতো এটা কিন্তু হতে পারতো না। আমরা এই কন্টেনারটাকে ক্লোজ নিয়েছি বলেই কিছুটা এখানে ভেপার জমতে 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 আস্তে আস্তে আবার ফের কনডেনসেশন হচ্ছে, দিয়ে কিছুটা ভেপার কনডেন্স করে আবার লিকুইডেও কনভার্টেড হয়ে যাচ্ছে। যদি এটা ওপেন সিস্টেম হতো তাহলে কিন্তু ভেপার গুলো পুরোটাই অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে যেত, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইকুইলিব্রিয়ামটা পেতাম না। ওপেন সিস্টেম ক্লোজ সিস্টেমের কনসেপ্টটাতে পরে আসছে। তাহলে এই টাইমটাতে আমরা কি দেখতে পেলাম বলো, ফরওয়ার্ড রিয়াকশন। এই যে এটাকে যদি আমরা ফরওয়ার্ড রিয়াকশন বলি, লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করাটাকে, তাহলে সেইটা উইল বিকাম ইকুয়ালস টু দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন, দ্যাট ইজ লিকুইড থেকে গ্যাসে ততটাই কনভার্টেড হচ্ছে। কথাটা আশা করি বুঝতে পেরেছো, যে 50টা মলিকিউল যদি লিকুইড থেকে গ্যাসিয়াস স্টেটে যায়, 50টা মলিকিউলই লিকুইড থেকে গ্যাস স্টেটে গেলে 50টা মলিকিউলই গ্যাস থেকে লিকুইড স্টেটে ব্যাক করবে। এই জায়গাটাতে অ্যারোটা একটু উল্টো দেওয়া হয়ে গেছে, এটা তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন। ঠিক আছে, আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে তুমি কিন্তু এই চেঞ্জটা বুঝতে পারবে অ্যাট ইকুইলিব্রিয়াম। এই যে লিকুইড থেকে গ্যাস হচ্ছে না গ্যাস থেকে লিকুইড হচ্ছে, তোমার দেখে মনে হবে যে দের ইজ নো চেঞ্জ ইন দ্য সিস্টেম, বাট অ্যাকচুয়ালি সিস্টেমে কিন্তু চেঞ্জ হচ্ছে। সেই জন্যই ইকুইলিব্রিয়ামকে বলা হয়, ইকুইলিব্রিয়াম ইজ ডাইনামিক এটা বলা হয়। ঠিক আছে, তার মানে আমরা যদি একটা আইসোলেটেড সিস্টেম কনসিডার করি, ফর অ্যান আইসোলেটেড সিস্টেম, হ্যাঁ, আইসোলেটেড সিস্টেম মানে যাদের টেম্পারেচার, প্রেশার, কনসেন্ট্রেশন ইজ কনস্ট্যান্ট at a particular time, ওকে? আর যদি নন আইসোলেটেড সিস্টেম হয়, মানে তুমি টেম্পারেচার চেঞ্জ করছো, মেবি প্রেশার চেঞ্জ করছো, ধরো এ থেকে বি তে কনভার্ট হচ্ছে, এটা আবার কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট আমি বোঝাচ্ছি, কেমিক্যাল রিয়াকশন। হ্যাঁ, এটা তো ফিজিক্যাল প্রসেস ছিল যেটা এতক্ষণ ভেপার ইকুইলিব্রিয়ামটা বলছিলাম। ধরো ইনিশিয়ালি যখন তোমার রিয়াক্টেন্ট থেকে, এটা তো রিয়াক্টেন্ট আর বিটা হচ্ছে কি প্রোডাক্ট, রাইট? তাহলে ইনিশিয়ালি ধরো অ্যাট টাইম t ইকুয়ালস টু 0, সে আমি কনসেন্ট্রেশন অফ এ ধরে নিলাম, সে সি এ, তখন বি তোমার তৈরি হয়নি, জাস্ট রিয়াকশনটা তখন স্টার্ট হয়েছে। হুম, তখন কনসেন্ট্রেশন অফ বি আমার কি 0, রাইট? ধরো আফটার একটা সার্টেন টাইম, সে এটা 10 সেকেন্ড ধরে নাও, আমি কিন্তু আরবিট্রারি ভ্যালু নিচ্ছি। হুম, ধরো 10 সেকেন্ড, আফটার 10 সেকেন্ডস কিছুটা এ গট কনভার্টেড ইন্টু, কিছু মোলস অফ এ গট কনভার্টেড ইন্টু বি, তাই তো? তাহলে ধরো এখান থেকে কিছুটা পোর্শন বি তে কনভার্টেড হয়েছে, তাহলে ততটাই বি তৈরি হয়েছে, রাইট? যত তোমার টাইম বাড়বে, হ্যাঁ, যত তোমার টাইম বাড়বে সি এর কনসেন্ট্রেশন কি হবে, আস্তে আস্তে কমবে, অ্যান্ড কনসেন্ট্রেশন অফ বি আস্তে আস্তে কি হবে, বাড়বে। ঠিক আছে, তাহলে যখন আমাদের টাইম ছিল অ্যাট টাইম ইকুয়ালস টু 0, মানে একদম যখন শুরু করেছিলাম রিয়াকশনটা,
তখন রেট অফ কনভার্সন অফ এ টু বি, সেই সময় তো বি নেই, তো বি থেকে এতে ব্যাক করার তো পসিবিলিটিও নেই। তাহলে রেট অফ কনভার্সন অফ এ টু বি সেই সময় কি ছিল বল? ম্যাক্স, ওয়াজ ম্যাক্সিমাম। যত তোমার টাইম বেড়েছে, যত টাইম বেড়েছে, রেট অফ কনভার্সন অফ এ থেকে বি আস্তে আস্তে কি হবে? কমবে। তার কারণ কি হবে? বিটা তো আস্তে আস্তে জমতে শুরু করছে, এবার কিছুটা মানে পরিমাণের বিও তো এতে কনভার্টেড হবে, রাইট? তাহলে এ থেকে বি ইনিশিয়ালি যতটা তোমার কনভার্সন হচ্ছিল, এখন কিছুটা বি তৈরি হয়ে যাওয়ার জন্য কিছুটা বিও এ তে কনভার্টেড হচ্ছে, রাইট? তাহলে এ থেকে বি কে কনভার্ট, মানে এ থেকে বি এর কনভার্সনটাকে আমরা যদি বলি ফরওয়ার্ড রিয়াকশন, তাহলে তার রেটটা আমরা লিখতে পারি আর এফ, এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন। আর আর এফটাকে কি বলছি? আর এফটাকে বলছি রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন। তাহলে বি থেকে এর কনভার্সনটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা ব্যাকওয়ার্ড রিয়াকশন বলতে পারি। আর এটা হচ্ছে কি আমাদের রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, এটা ব্যাকওয়ার্ড রিয়াকশন, রাইট? এবার একটা সময় কি হবে, ধর 50টা 100টা এ ছিল, ধর একদম সিম্পলিফাইড ভাবে ধর, ধর ধর 100টা এ ছিল, 100টা এ থেকে ক্ষয় হতে 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 এখন 50টা বি তৈরি হয়েছে। তাহলে 100টা এখন কত আছে? এখন 100টা এটা হয়ে দাঁড়িয়েছে 50টা না, এই 100টা কেটে গিয়ে 50টা, তাহলে 50-50 কনসেন্ট্রেশন অফ এ আর বি যখন হয়ে গেছে, সেই পয়েন্টটাকে বলছি আমরা ইকুইলিব্রিয়াম, রাইট? তাহলে ধরো এটা তুমি যদি খুব সিম্পলিফাইড ল্যাঙ্গুয়েজে লিখে নিতে চাও, লেখো অ্যাট টাইম ইকুয়ালস টু টি, মানে এটা একটা সার্টেন টাইম when both 50-50 concentration of A and B, তখন কি হচ্ছে বল? রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, যতটা এ বি থেকে কনভার্ট হওয়ার প্রবাবিলিটি আছে, ততটাই বি থেকে এ তে কনভার্ট হওয়ার প্রবাবিলিটি আছে। তাহলে এ থেকে বি মানে ফরওয়ার্ড রিয়াকশন বলছিলাম, বি থেকে এ মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন বলছিলাম। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন কি হয়ে যাচ্ছে? ইজ ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, রাইট? এবার এই সময় তোমার তো দুটোই 50-50 আছে, তুমি তো দেখে বুঝতে পারছো না যে এ থেকে বি তে কনভার্ট হচ্ছে না বি থেকে এ তে কনভার্ট হচ্ছে। এ থেকে যদি 5টা মলিকিউল বি তে কনভার্ট হয়, বি থেকেও 5টা মলিকিউল এ তে কনভার্ট হয়ে যাচ্ছে, যার জন্য তোমার মনে হচ্ছে দুটোর কনসেন্ট্রেশন মনে হচ্ছে ফিক্সড হয়ে গেছে। এই জন্যই বলা হয় ইকুইলিব্রিয়ামকে দেখে মনে হতে পারে যে কোনো স্টেট চেঞ্জ হচ্ছে না, কোনো কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না, বাট ইকুইলিব্রিয়াম ইজ অ্যাকচুয়ালি ডাইনামিক। ইকুইলিব্রিয়াম ইজ ডাইনামিক। কেন বলছি ডাইনামিক? কারণ ধরে নাও আমি বললাম যে এক্স নাম্বার অফ moles is getting converted to B from A, and সেই সময় x number of moles C is getting converted to A from B। আর এটা হচ্ছে পুরো কনস্ট্যান্ট মোশন, এ থেকে বি, বি থেকে A, তুমি কোনো চেঞ্জ বুঝতে পারছো না, বাট চেঞ্জ কিন্তু হচ্ছে, সেই জন্য ইকুইলিব্রিয়ামকে বলা হয় ডাইনামিক। মানে তুমি বাইরে থেকে কোনো চেঞ্জ বুঝতে পারছো না, তার মানে এই নয় যে সিস্টেমে চেঞ্জ হচ্ছে না। ওকে, এবার এখানে আমাদের ছোট ছোট কয়েকটা জিনিসপত্র লাগবে, তোমরা এগুলো জানো যে রিভার্সিবল রিয়াকশন, ইরিভার্সিবল রিয়াকশন কাকে বলে। রিভার্সিবল রিয়াকশন, ইরিভার্সিবল রিয়াকশন মানে হচ্ছে যেখানে প্রোডাক্টস যেটা ফর্ম হচ্ছে, ইরিভার্সিবল রিয়াকশন মানে products formed
do not react to produce original reactants. ঠিক আছে, মানে রিয়াক্টেন্সে ব্যাক করবে না, তাহলে এই ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম আসাও পসিবল না। যেমন প্রেসিপিটেশন রিয়াকশন, এই প্রেসিপিটেট একটা যদি নিচে পড়ে যায় সেটা তো আবার রিয়াক্ট করতে পারে না। যেমন ধরো আমরা এই রিয়াকশন গুলো we are well accustomed with these reactions. ধরো NaCl, এটা তো প্রেসিপিটেট করছে, রাইট? এটা তো অদক্ষেপ পড়ে যাচ্ছে, মানে মানে তোমার টেস্ট টিউবের নিচেই পড়ে যাচ্ছে, এটা কি আর ফেরত রিয়াক্ট করবে? আর কি তৈরি হবে বলো? NaNO3। NaNO3 তো সলিউশন ফেজে উপরে ভেসে বেড়াচ্ছে, তাহলে NaNO3 এর সাথে কখনোই AgCl ফের রিয়াক্ট করে আবার NaCl আর AgNO3 তোমাকে দিতে পারবে না। হেন্স রিভার্স রিয়াকশন কিন্তু এই ক্ষেত্রে পসিবল না। রিভার্স রিয়াকশন যদি পসিবল না হয় তাহলে কিন্তু তোমার ইকুইলিব্রিয়াম স্টেটে আসাটাও পসিবল না। ওকে, আর রিভার্সিবল রিয়াকশন মানে কি? যে রিয়াকশনটা প্রোডাক্ট থেকে ফেরত আমাকে রিয়াক্টেন্টটা দিয়ে দিতে পারে, তাই তো? যেমন প্রচুর রিয়াকশন আমরা এখানেও পড়েছি, একটা ভালো এক্সাম্পল যদি দিই, যেমন এই রিয়াকশনটা, আয়রনটাকে রেড হট অবস্থায় নেওয়া হয়, তার উপর থেকে যদি হাইড্রোজেন গ্যাস পাস করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আহ আর একটা রিয়াকশন আছে, এই রিয়াকশনটা Fe3O4 প্লাস H2। এই ক্ষেত্রে কি করা হয়, আয়রনের সাথে এই রিয়াকশনটা প্রবাবলি এইটা তোমরা পড়েছো, স্টিম নেওয়া হয়। ওকে, ব্যালেন্স করে দিই, 4 3 ব্যালেন্স, তাহলে 4। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে বলো, Fe আর H2 ওর সাথে রিয়াকশন, মানে স্টিমের সাথে রিয়াকশন করে Fe3O4 ফর্ম হচ্ছে, তার সাথে H2 ফর্ম হচ্ছে। আবার এদেরকে সিস্টেমে যদি তুমি রেখে দাও, তাহলে Fe3O4 আর H2 টা ফেরত কম্বাইন করে ইট উইল अगेन গিভ আস আয়রন এন্ড স্টিম, মানে ওয়াটার। ওকে, আরো অনেক রিয়াকশন, হ্যাবাস প্রসেসের রিয়াকশন গুলো পড়েছে, ওই অ্যামোনিয়া প্রোডাকশনের যে রিয়াকশন, হ্যাঁ, N2 plus H2 gives, we have already studied this reaction in class 10 in the chapter ammonia, and তার আগেও অনেক পড়েছে। এখানে অনেক কিছু আমাদের প্রয়োজন হয়, টেম্পারেচার অ্যাপ্রক্সিমেটলি 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস লাগে, তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা মলিবডেনাম প্রোমোটার লাগে, Fe পাউডার ক্যাটালিস্ট লাগে, তারপরে 200 থেকে 900 অ্যাটমসফেরিক প্রেশার লাগে, তারপর তোমার MO অথবা L2O3 প্রোমোটার লাগে। হ্যাঁ, তাহলে অ্যামোনিয়াকে যদি সিস্টেমে রেখে দেওয়া হয়, অ্যামোনিয়া ফের ভেঙে তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করে দেবে, রাইট? এবার আমরা অফিসিয়ালি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম টপিকটা স্টার্ট করছি। ধরো একটা যে কোনো রিয়াকশন আমরা কনসিডার করি, একটা সিম্পল রিয়াকশন, সে এ থেকে বি তে কনভার্সন হচ্ছে, এই সাইনটা কি ইন্ডিকেট করছে? রিভার্সিবল, তাই তো? টাইম বাড়লে, এটা আগেও পড়লাম, এ এর অ্যামাউন্ট কমতে থাকবে, বি এর অ্যামাউন্ট বাড়তে থাকবে, রাইট? তাহলে রেট অফ কনভার্সন অফ এ থেকে বি আস্তে আস্তে কি হবে বলো? কমতে থাকবে। আর বি থেকে এর কনভার্সনটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু অ্যাট ইকুইলিব্রিয়াম, যখন ইকুইলিব্রিয়াম পৌঁছে যাবে, দুটোর হাফ অ্যান্ড হাফ কনসেন্ট্রেশন যখন হয়ে যাচ্ছে, তখন কি হবে? এ থেকে বি এর কনভার্সনের যে রেটটা, দ্যাট উইল বিকাম ইকুয়ালস টু বি থেকে এ এর কনভার্সনের রেট, রাইট? এবার আমি একটু আগে তোমাদের বললাম ওপেন ভেসেলে কিন্তু পসিবল না, ঠিক আছে? যদি ওপেন ভেসেল থাকে, ইকুইলিব্রিয়ামে পৌঁছানো পসিবল না, তার কারণ একটা প্রোডাক্ট যদি গেসিয়াস হয় সে বেরিয়ে যাবে। এবার ধরো আমরা একটা ক্লোজ সিস্টেম নিলাম,
যেমন এই যে এই এক্সাম্পলটা যদি আমরা কনসিডার করি হ্যাবাস প্রসেসে, এখানে আমাদের আমাদের হ্যাবাস প্রসেসটা কেন করা হয়? অ্যামোনিয়া প্রোডাকশনের জন্য। তাহলে তো আমরা সেই ক্ষেত্রে কোনোদিনও অ্যামোনিয়া পাবোই না, সব অ্যামোনিয়া ভেঙে চুরে সব নাইট্রোজেন এবং হাইড্রোজেনে কনভার্সন হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি করা হয়, আমরা যদি অ্যামোনিয়াটাকে প্রোডাকশন হওয়ার সাথে সাথে কনস্ট্যান্টলি রিমুভ করে দিই, তাহলে তার প্রোডাক্ট থাকছে না। তাহলে ওই ফরওয়ার্ড রিয়াকশনটা ছাড়া আর কোনো উপায় নেই, রাইট? তাহলে যদি ধরো তুমি এই রিয়াকশনটা একটা ক্লোজড কন্টেনারে করো, রাইট, আর তারপরে এ থেকে বি কনভার্সন হওয়ার সাথে সাথে তুমি বিটাকে রিমুভ করে নিলে, বি ইজ রিমুভ, তাহলেও কিন্তু ইকুইলিব্রিয়ামে পৌঁছতে পারবে না, ব্যাকওয়ার্ড রিয়াকশন হওয়া পসিবল না। তখন তোমার ফরওয়ার্ড রিয়াকশনটাই, মানে রেট আর এখানে আমি লিখবো না, ফরওয়ার্ড রিয়াকশনই হবে, কারণ তুমি তো বি রিমুভ করে ফেলছো সিস্টেম থেকে। তাহলে সেই ক্ষেত্রে এ থেকে বি এ কনভার্সনের যে রেটটা সেটা কিন্তু আবার বেড়ে যাবে, বিকজ বি ইজ কনস্ট্যান্টলি বিং রিমুভ ফ্রম দ্য সিস্টেম, রাইট? এবার আমরা আরেকটা একটু ইকুয়েশন কনসিডার করি। ধরো এ প্লাস বি থেকে সি প্লাস ডি কনভার্সন হচ্ছে, ঠিক আছে? ইনিশিয়ালি কি ছিল? ইনিশিয়ালি কনসেন্ট্রেশন দুজনেরই লার্জ ছিল, এ আর বি এর কনসেন্ট্রেশন লার্জ এবং সি আর ডি এর ভ্যালুটা প্রচন্ড কম ছিল। যত টাইম গেছে তত সি আর ডি এর ভ্যালু বাড়তে শুরু করেছে আর এ আর বি এর ভ্যালু কমতে শুরু করেছে। এখানে যদি আমরা একটা প্লট করি, ঠিক আছে, কনসেন্ট্রেশন ভার্সেস, এখানটাতে আমরা নেব কনসেন্ট্রেশন আর এখানটাতে নেব টাইম। যত টাইম যাচ্ছে এ অথবা বি এর কনসেন্ট্রেশন কি হচ্ছে বল, কমে যাচ্ছে। কিন্তু একেবারে জিরো তো হয়ে যেতে পারে না, 100% রিয়াকশন কমপ্লিশন তো হবে না, মানে কোনো প্রোডাক্টই এরকম হবে না। হ্যাঁ, এবার আইনি কিছু কিছু এক্সাম্পলস আছে, বাট ওভারঅল আমি জেনারেলাইজ কেসে যদি বলি যে 100টা মলিকিউল যদি তুই এ এর নিস আর 100টা মলিকিউল ধরো বি এর নিস, ওকে, তাহলে পুরো কমপ্লিট 100টা মলিকিউল তো রিয়াক্ট করতে পারে না। ওকে, হ্যাঁ হয়, 100% ডিসোসিয়েশনের ক্ষেত্রে হয় অ্যাসিড বেস রিয়াকশন, 100% ডিসোসিয়েট করে গেল, 100% রিয়াকশন করে গেল। কিন্তু আমি জেনারেলাইজ কেস বলছি, যে ধরো উইথ টাইম, যত টাইম বাড়ছে কনসেন্ট্রেশন অফ এ কি হচ্ছে, কমছে, এ অথবা বি। আবার টাইমের সাথে সাথে কারা বাড়ছে, টাইমের সাথে সাথে কিন্তু কনসেন্ট্রেশন অফ সি আর ডি কিন্তু আস্তে আস্তে আমার বাড়ছে, ঠিক আছে? সি আর ডি এর কনসেন্ট্রেশন কিন্তু টাইমের সাথে সাথে বাড়ছে। এবার একটা টাইম পরে গিয়ে আমরা দেখতে পাবো যে সি এর কনসেন্ট্রেশনেও কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, সি বা ডি এর কনসেন্ট্রেশনেও কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, আবার এ বা বি এর কনসেন্ট্রেশনেও কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। সেই পয়েন্ট অফ টাইমটাকে কি বলবো? সেই টাইমটাকে বলবো ইকুইলিব্রিয়াম, টি ইকুইলিব্রিয়াম। আর এই সময় আমরা বলতে পারি যে কনসেন্ট্রেশন অফ A, B, C or D, concentration remains constant after this point. তার মানে কি এটা বোঝাচ্ছে যে সি থেকে এ তে কনভার্ট, সি বা ডি মানে প্রোডাক্ট গুলো থেকে রিঅ্যাক্টেন্টে কনভার্ট হচ্ছে না, বা রিঅ্যাক্টেন্ট থেকে আর প্রোডাক্টে কনভার্ট হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে, কিন্তু সব মিলিয়ে যতটা সি থেকে সি বা ডি থেকে এ আর বি তে আসছে, ঠিক ততটা মলিকিউলই এ বা বি থেকে সি বা ডি তে যাচ্ছে। তাহলে কনভার্সনটা এতক্ষণ যেটা বোঝালাম যে রেট দুটোর সেম হয়ে গেছে, ঠিক আছে? ফরওয়ার্ড রিয়াকশনের রেট আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কিন্তু হয়ে গেছে সেম। ওকে, এটা যদি আমি একটা রেট ভার্সেস টাইমের একটা কার্ভ আঁকি, এখানে আমি ওয়াই অ্যাক্সিসে রেট অফ রিয়াকশন নিলাম আর এক্স অ্যাক্সিসে নিয়ে নিচ্ছি টাইম। ওকে,
তাহলে আস্তে আস্তে আমরা কি দেখেছিলাম, যত টাইম বাড়ছে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন কি হচ্ছিল বলো, কমছিল। তাহলে আমরা এখানে ঠিক সেরকম ভাবে প্লট করব, ফরওয়ার্ড রিয়াকশন আস্তে আস্তে কমছে, কমে একেবারে জিরো তো হয়ে যাবে না, কারণ ইকুইলিব্রিয়াম রিচ করবে, রাইট? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ফরওয়ার্ড রিয়াকশন। আর উইথ টাইম, উইথ প্যাসেজ অফ টাইম ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট বাড়ছে, এই যে বি থেকে এ এর কনভার্সনের পরিমাণটা বাড়ছে, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন বাড়ছে। আর এই স্টেটটাকে আমরা কি বলতে পারি, যখন দুটোই সেম হয়ে যাচ্ছে এই স্টেটটাকে বলতে পারি ইকুইলিব্রিয়াম স্টেট আফটার সেই একই টাইম টি, ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাচ্ছে। ওকে, নাও হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, দেখা যাক। ফার্স্ট, প্রেশার, টেম্পারেচার and concentration of reaction mixture বেড়ে কমে, এর কনসেন্ট্রেশন কমছে, বি এর বাড়ছে, বি থেকে এতে কনভার্ট হচ্ছে, এ থেকে বি তে কনভার্টেড হচ্ছে, আলটিমেটলি রিয়াকশন মিক্সচারের কনসেন্ট্রেশন, প্রেশার, টেম্পারেচার কিন্তু রিমেইনস সেম, চেঞ্জ হচ্ছে বাট তুমি ধরতে পারছো না। অবশ্যই ইট ইজ ডাইনামিক, ডাইনামিক ইন নেচার, কনস্ট্যান্ট বেসিসে ফরওয়ার্ড রিয়াকশন ব্যাকওয়ার্ড রিয়াকশন হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে, যদি প্রোডাক্ট অ্যালাউ, মানে প্রোডাক্টকে যদি এসকেপ করতে না দাও, মানে ক্লোজ সিস্টেমে রাখো, তবেই কিন্তু ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করতে পারে। ইকুইলিব্রিয়াম will only exist if product is not allowed to escape। 4 নম্বর, ইট ইজ রিভার্সিবল। আচ্ছা, এটাকে বাই ডিরেকশনালও বলতে পারি, ইট ইজ বাই ডিরেকশনাল। নেক্সট, ক্যাটালিস্ট কিন্তু ইকুইলিব্রিয়ামের ওপর খুব একটা কাজ করে না। হ্যাঁ, ক্যাটালিস্টের প্রেজেন্সে ইকুইলিব্রিয়াম স্টেটটা খুব ফাস্ট রিচ হয়। তাহলে ক্যাটালিস্ট ব্রিংস ইকুইলিব্রিয়াম ফাস্টার। ওকে, আচ্ছা, ডাইনামিক ইন নেচার মানে একটু এটা লিখে নাও, যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। ওকে,